আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ৫। লিখেছেন তামান্না ইসলাম। আয়রাত মাত্রই কি দেখল তা ভেবে পায় না এটা সত্যি নাকি ভুল। বিভ্রান্ত দূর করার জন্য চোখ দুটো হাতের তালু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পিটপিট করে চোখ মেলে আবার সামনের দিকে তাকায়, কিন্তু না, এবারও একদম পরিষ্কার, কিছুই নেই, সামনে কেউ নেই। তাহলে কাকে দেখলো আয়রাত? আসলে রুমটাও অন্ধকার, আলো নেই। বাইরে থেকে জ্যোৎস্নার আলো আর ল্যাম্পপোস্টের কিছুটা আলো এসে ঘরটাকে আবছা আলোকিত করে রেখেছে। আলো আঁধারের এক অপরূপ মিলন, ভালো লাগার মতো একটা পরিবেশ। তবে এই পরিবেশে আয়রাতের এখন যেন এক প্রকার ভয়ই লাগছে। আয়রাতের প্রচুর মাথা ব্যথা করছিল, তাই সে মাথায় পানি দিয়ে এসেছে, যার ফলে তার চুলগুলো ভিজা। নিজের হাত থেকে তাওয়ালটা রেখে দিয়ে কপাল কুঁচকে দৃঢ় পায়ে সামনে দিয়ে হাঁটা ধরতে নেয় আয়রাত। তার কেন যেন মনে হচ্ছে যে এখানে কেউ আছে। আয়রাতের চোখগুলো যেন সামনের কাউকে খুঁজে চলছে। তবে আয়রাত আসলে যাকে খুঁজছে সে আয়রাতের সামনে না, বরং ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আব্রাহাম আয়রাতের পিছনেই চুপটি করে দাঁড়িয়ে আছে। আয়রাত যেদিকে যাচ্ছে আব্রাহামও তার পেছন পেছনে সেদিকে যাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। আয়রাত ভয় পেয়ে সামনের দিকে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর আব্রাহাম আয়রাতের কানের কাছে গিয়ে ভাও করে উঠে। এতে আয়রাত চমকে গিয়ে চিৎকার করে ওঠে। বেশ ভয় পেয়ে গেছে। সাথে সাথে পেছনে তাকিয়ে আব্রাহামকে দেখে আরেক দফা চমক খেয়ে পড়ে যেতে ধরলে আব্রাহাম তার এক হাত দিয়ে আয়রাতের কোমর জড়িয়ে ধরে। আয়রাত চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আব্রাহাম তার দিকে কিছুটা ঝুঁকে তাকিয়ে আছে। এই মুহূর্তে যে এমন কিছু একটা হবে আয়রাত তা ভাবতেই পারেনি। পড়ে যেতে ধরলে আয়রাতের হাতটা আপনা আপনি আব্রাহামের কাঁধের উপর চলে যায়। বর্তমানে আব্রাহামের এক হাত আয়রাতের কোমরে, আরেক হাত আয়রাতের হাতের ভাঁজে। আয়রাত ভয় পেয়ে থাকলেও আব্রাহাম যেন এই মুহূর্তটাকে বেশ উপভোগ করছে। তার খানিক পর আয়রাতের খেয়াল আসে যে সে এখন আব্রাহামের বাহুতে ঝুলছে। কথাটা মনে পড়তেই আয়রাত দ্রুত উঠে পড়ে, সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের কাছ থেকে সরে আসতে চাইলে আব্রাহাম যেন আরও একটু আঁকড়ে ধরে তাকে। আয়রাত যেন আব্রাহামের সাথে নিজের চোখগুলোই মেলাতে পারছে না। আব্রাহামের এই চোখ দুটো তো তাকালে আয়রাতের কেমন যেন লাগে। ওই চোখগুলোতে তাকিয়ে থাকার সাধ্য আয়রাতের নেই। আয়রাত নিজেকে ছাড়িয়ে এসে পড়ে, আব্রাহামও ছেড়ে দেয়। তবে এবার আয়রাতের মাথায় খেয়াল আসে যে এত রাতে এই আব্রাহাম এখানে কি করছে। তখনই আয়রাত রাগের দৃষ্টি নিক্ষেপ করে আব্রাহামের দিকে। এই, আপনি এখানে কি করছেন? কি করে এলেন? কিভাবে এলেন? কোথা থেকে এলেন? এত রাতে কেন এলেন? আরে বাবা, আস্তে আস্তে, একটু দম তো ছাড়ো। আপনি কাজই করেছেন দম বন্ধের মতো। এখন এমন কিছুই করিনি। আজাইরা কথা বন্ধ করুন। এখানে কি কারোর জন্য এসেছেন? আরে, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসে পড়েছি, ব্যাস। আমি কোনো শোপিস না যে বারবার দেখবেন। আব্রাহাম রাগের চেহারা, ভেজা চুল, স্নিগ্ধ মুখশ্রী। বেব, আমি মরেই যাব। হায়, স্টপ ননসেন্স, আপনি যান এখান থেকে। চাচ্চু যদি একবার আপনাকে দেখে ফেলে কি যে হবে আল্লাহ। আপনি যান এখান থেকে। ও হ্যালো মিস, আমি কি কাউকে দেখে ভয় পাই নাকি? কারো বাপও আমার কিছুই করতে পারবে না। আহা, এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? ওকে, আমাকে দেখতে এসেছিলেন তাই না? দেখেছেন তো, শেষ। এবার যান প্লিজ, আমাকে রেহাই দিন দয়া করে। এই কথা বলেই আব্রাহাম উঠে পড়ে। আয়রাত তার চোখে মুখে রাগ আর চমক নিয়ে তাকিয়ে আছে। আব্রাহাম ঘুরে গিয়ে আয়রাতের পেছনে দাঁড়ায়, তারপর আয়রাতকে পিছন থেকে হ্যাঁচকা এক টান দিয়ে নিজের দিকে, যার ফলে আয়রাতের পিঠ আব্রাহামের বডির সাথে ঠেকে যায়। আব্রাহাম আয়রাতের নিজের সাথে চেপে ধরে তার ভেজা চুলগুলোতে নাক ডুবিয়ে দেয়। আয়রাতের খুব বেশি নার্ভাস লাগছে এখন, কিছু বলতে পারছে না। এই ছেলের কোনো বিশ্বাসই নেই, কখন কি করে বসে বলা বড় দায়। আয়রাতের হাত কাঁপছে। আব্রাহাম তার চুলের নিজের নাক মুখ ডুবিয়ে রেখে বলল, এত কেঁপো না, এখনও তেমন কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে যাই হবে বা আমি করব সব কিছুর জন্য তুমিই দায়ী।
কেননা প্রত্যেকবার তুমি নিজেই আমাকে নেশা ধরিয়ে দাও। মদ্যপানের এতটা তীব্র মাদকতা কাজ করে না যতটা তুমি আশেপাশে থাকলে কাজ করে আমার মাঝে। আমার নেশা তুমি আয়রাত। আব্রাহামের কণ্ঠে এক ঘোর লাগানো ব্যাপার আছে। আয়রাতের পক্ষে আর সম্ভব না এভাবে থাকা। বারবার শিউরে উঠছে সে। আয়রাতের ব্যাপারটা আব্রাহাম বেশ ভালোই বুঝতে পেরেছে, তাই মুচকি হেসে সে নিজেই আয়রাতকে ছেড়ে দেয়। ছাড়া পাবার সাথে সাথে আয়রাত বেশ দূরে গিয়ে দাঁড়ায়, ঘন ঘন দম ছাড়ছে, যেন এতক্ষণ ভরা তার দমকেও আটকে রেখেছিল। আব্রাহামের দিকে তাকিয়ে আছে আর বড় বড় করে নিঃশ্বাস ত্যাগ করছে। শরীর অনেক গরম তোমার, জ্বর অনেক এসেছে? না, আসলে তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আব্রাহাম এগিয়ে গিয়ে আয়রাতের গালের কপালে হাত দিয়ে দেখে, না, এখনো শরীরের তাপমাত্রা বেশ চড়া। আয়রাত বলে উঠল, ব্যাপার না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হুম। আপনি যাবেন এখন? আরে বাবা, কিছু তো রেসপেক্ট দাও নাকি? কেন দেব? কেন দিবে? মানে যেখানে মানুষ আমাকে দেখার জন্য লাইন ধরে থাকে, এত বড় বিজনেস সামলাই, সেখানে তুমি আমাকে চলে যেতে বলছো? আর এখন বলছো যে কেন রেসপেক্ট দিবে? মাফিয়া কোথাকার। আয়রাতের কথায় আব্রাহাম অন্যদিকে চোখ ঘুরিয়ে তাকায়। ভেবে লাভ নেই, কারণ এটা তো সত্যি, তাই না? হ্যাঁ তো, কিছু না। হুম। ওয়েট ওয়েট, আপনি আমার রুমে এসেছেন সোজা, কিন্তু আপনি কোন দিক দিয়ে এসেছেন বলুন তো? দেয়াল টপকে। কি? আয়রাত হেসে খুন। আব্রাহাম তাকিয়ে আছে। এভাবে হাসছো কেন? আচ্ছা, জিতু এই মাফিয়ার দেওয়াল টপকায় নাকি? হুম। আমার তো সত্যি জানা ছিল না। আব্রাহাম বলে উঠল, মুখ বন্ধ করো। যা করেছি বাধ্য হয়ে তোমার জন্যই করেছি। আপনি যদি এবার আমার রুম থেকে দয়া করে বাইরে চলে যান তাহলে আমার খুব উপকার হবে। ওকে দেন, আমি চলি, নিজের খেয়াল রাখো। এই বলেই আব্রাহাম তার বাইকের চাবিটা হাতের আঙ্গুলে ঘুরিয়ে সিটি বাজাতে বাজাতে আয়রাতের রুমে দরজা খুলে বাইরে চলে গেল। আব্রাহাম চলে যেতেই আয়রাত বুক ভরে একটা দম ছাড়ে, কিন্তু পরক্ষণে আয়রাতের মনে পড়ে যে আব্রাহাম দরজা দিয়ে বাইরে বের হচ্ছে। কেউ দেখে ফেলে সর্বনাশ। এই এই দাঁড়ান, এই দাঁড়ান আপনি। আয়রা দ্রুত তার রুম থেকে বাইরে বের হয়ে পড়ে, দেখে আব্রাহাম সামনে এগিয়ে যাচ্ছে। আয়রা দ্রুত গিয়ে আব্রাহামের হাত খামচে ধরে। এই, আপনি পাগল? এখান দিয়ে কেন যাচ্ছেন? কেউ দেখলে সব সব শেষ। এই চুপ করো তো, এত ভয় পাও কেন তুমি? ভিতর ডিম একটা। আমি এখন এখান দিয়েই যাব। গেলাম আমি, বাই। আয়রাতের কথা না শুনে আব্রাহাম চলে যায়। আয়রাত ওপর থেকে নিচের দিকে তাকিয়ে আছে। দেখছে যে আব্রাহাম হলরুমে গিয়ে আশেপাশে না তাকিয়ে নিজের মন মতো করে বাইরে চলে গেল মেইন দরজা খুলে। ভাগ্য বলো যে সবাই ঘুমিয়ে আছে, নয়তো আল্লাহ মালুম কি হতো। আব্রাহাম বাসা থেকে চলে গেলে আয়রাত যেন এক শান্তির নিঃশ্বাস ছাড়ে। এই আসলেই পাগল। তবে এখন আয়রাতের মাথা ব্যথা আরও বেড়ে গেল। সে ভেতরে নিজের রুমে চলে যায়, গিয়ে মাথা চেপে ধরে, বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। জ্বর নামার আর নাম নিচ্ছে না। 2 দিন ধরে আয়রাত না ভার্সিটিতে যাচ্ছে আর না হোটেলে, কারণ সে ইদানেই বেশ অসুস্থ ছিল। গত 2 দিন যায়নি, তবে আজ ভেবেছে সে যাবে। ভার্সিটি নেই, দিয়া ফোন করে বলে দিয়েছে। তাই আয়রাত ভাবলো যে আজ যেহেতু শরীরটা একটু ভালো লাগছে আর জ্বরও নেই, তাই হোটেলে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। আয়রাত রেডি হয়ে তার চাচুকে বলে হোটেলে চলে যায়। অ্যাশ কালারের লং টপস আর ব্ল্যাক কালারের প্যান্ট পরে আয়রাত বের হয়ে পড়ে। হোটেল যেতেই অবনী দ্রুত আয়রাতের কাছে আসে। এসেছিস তুই? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? বল, কি হয়নি? মানে মানে এই যে দিয়ার চাচা এখনো বাইরে থেকে আসেনি, উনি অনেক ব্যস্ত ছিল আর আমি তাকে তোর ব্যাপারে বলার সুযোগটাই পাইনি। কি? হ্যাঁ, আর ওই যে লেট লতিফ আছে না, ও তোকে ডেকেছে। 2 দিন ধরে কাজে আসছিস না তাই। কিন্তু ওই দেখ, ওই লতিফ বেটা এদিকে আসছে। অবনী আয়রাতকে ইশারা দেয়। আয়রাত তার পেছনে তাকিয়ে দেখে লতিফ শেখ এদিকে আসছে। আয়রাত ঠিক হয়ে দাঁড়ায়। লতিফ সাহেব ডেকে উঠল, আয়রাত।
জি। 2 দিন ধরে কাজে আসছো না, ব্যাপার কি? এখানকার নিয়ম সব জানো তো? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য ছুটি নেওয়া যেত। জি, আসলে আমি ভেবেছি যে দিয়ার চাচ্চুকে বলে দেব, কিন্তু উনি ব্যস্ত। তুমি জানো না যে এই 2 দিনে মাঝে 3-3টে পার্টি আমাদের হাত থেকে চলে গেছে। সব তোমার জন্য। হোটেলের ক্ষতিটাও তোমার জন্যই হয়েছে। এই সামান্য কথায় আয়রাতকে তার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আয়রাত আর কিছুই বলে না, চলে আসে সোজা সেখান থেকে। রাগ লাগছে তার অনেক। অবনী আয়রাতকে অনেক ডাক দেয়, কিন্তু আয়রাত এসে পড়ে। অবনী মন চাইছে এই লতিফের মাথা ফাটাতে। আয়রাত বাইরে এসে পড়ে। তার মাথার চিন্তা ভর করে বসেছে। চাকরিটাই আয়রাতের চলার একমাত্র পন্থা ছিল। এখন এটাও চলে গেল তাহলে? এখন সে কি করে চলবে? নিজের পড়াশোনার খরচটা কি করে চালাবে? তার চাচি তো তাকে বাসা থেকে এবার বেরিয়ে করে দিবে। একটা কানাকড়িও তার পেছনে দিবে না। এখন কি করবে সে? আয়রাতের এখন কান্না পাচ্ছে। এই জবটা যে তার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার বাহিরে। আয়রাত এগুলো চিন্তা করছে আর এক মনে হেঁটে চলেছে। কোথায় যে যাচ্ছে তার খেয়ালই নেই। অন্যদিকে এখন আব্রাহাম আর রাশেদ একটা খোলামেলা জায়গায় বসে আছে। আসলে একটা লোকের সাথে আব্রাহামের দেখা করার কথা কথা আছে। এই সেই লোক যার সাথে আব্রাহাম সেই দিন বারে দেখা করেছিল। গানের ব্যাপারে কথা হয়েছিল তার সাথে। কবির নাম। এই কবির বেশি বাড়াবাড়ি করছে, তাই আজ আব্রাহামের সাথে দেখা করা। এটার কিছুটা দূরেই আয়রাতের হোটেলটা রয়েছে। আব্রাহামের ধারণা আজ হয়তো আয়রাত কাজে গিয়েছে, তাই এখান থেকে সোজা হোটেলে চলে যাবে। এখন আব্রাহাম আর কবির একটা টেবিলে বসে আছে, আর রাশেদ আব্রাহামের পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। কবির বলে উঠল, স্যার দেখুন আসলে। আব্রাহাম বলল, দেখ মানলাম খুন খারাপই করি, এগুলো ঝামেলার সাথে জড়িত আছি, কিন্তু তাই বলে যে কোনো বেআইনি কাজের সাথে জড়িত থাকবো এটা কি করে ভাবলি তুই? কবির বলল, স্যার আমি কোনো কৈফিয়ত শুনবো না আমি। তুই ভাবলে কি করে যে তুই আমার কাছে লাইসেন্স ছাড়া রিভলভার সাপ্লাই করবি আর আমি টের পাবো না? স্যার মাফ চাইছি। আমাকে ফাঁসাতে চেয়েছিলি, কত টাকা খেয়েছিস? 6 লাখ। 6 লাখ? দেখ এটা একটা রিভলভার। হাতে রিভলভারটা ঘুরাতে ঘুরাতে বলল, এতে ঠিক 6টা গুলি থাকে। তুই 6 লাখ টাকা খেয়েছিস। এখন যদি এই 6টা গুলির সবগুলো আমি তোর ওই গোবর মাখা মাথায় ঢুকিয়ে দিই তাহলে? স্যার স্যার আর হবে না স্যার। আমি আমি এইসব ব্যবসার ছেড়ে দিব স্যার, মাফ করে দিন। আব্রাহামের মেজাজটা এত পরিমাণ খারাপ যে সে কবিরের কোনো আকুতি আর শুনল না। কবিরের কাছে গিয়ে তার কলার ধরে তুলে তার গলার নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরে। আরেক হাতে রিভলভার নিয়ে সবগুলো গুলি কবিরের ভেজার মধ্যে ঢুকিয়ে দিল। নীরবতার মাঝে আওয়াজ তার স্পষ্ট। গাছে থাকা পাখিগুলো যেন ভয় পেয়ে তাদের পাখাগুলো দ্রুত গতিতে ঝাপটে দূরে উড়ে গেল। রাশেদ এতক্ষণ মাথা নিচু করে ছিল, তবে কি যেন একটা মনে করে পাশে তাকায়, দেখে যে আয়রাত আসছে এদিকেই। রাশেদ আয়রাতকে চিনে, আব্রাহামের মুখে অনেক কথা শুনেছে। রাশেদ আব্রাহামকে দ্রুত বলে ওঠে, স্যার স্যার আয়রাত ম্যাম আসছে, এদিকে স্যার ম্যাম আসছে। আব্রাহাম তাকিয়ে দেখে আয়রাত আসলে এদিকে আসছে। আব্রাহাম কবিরের নিথর দেহটা রাশেদের দিকে ছুঁড়ে মারে। রাশেদকে ধরা ধরা ফেলে। এই কিটকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো, আব্রাহাম বলে উঠল। আব্রাহামের হাতে রক্তের কিছু ছিটেফোঁটা লেগেছিল। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে হাত ভালোভাবে মুছে এমন একটা ভাব ধরল যেন এখানে এখন এই মুহূর্তে কিছুই হয়নি। আব্রাহাম নিজের জ্যাকেট থেকে ঠিক করতে করতে আয়রাতের দিকে পা বাড়ায়, আর রাশেদ দ্রুত কবিরের লাশটাকে নিয়ে গাড়িতে বসে চলে যায়। আয়রাত এতক্ষণ এক ধ্যানে সামনে হাঁটতে থাকলেও এবার তার খেয়াল আসে সামনে আব্রাহাম তার দিকে হেঁটে আসছে।
তবে এই সময় আয়রাতের মেজাজ ভালো না, রাগও লাগছে, তার সাথে খারাপও। আব্রাহাম বলে উঠল, হেই বেব, তুমি এখানে? আর কেমন আছো? আয়রাত কিছু বলল না। আব্রাহাম বলল, হোয়াট হ্যাপেন্ড? কিছু না, সরুন সামনে থেকে। বলবে তো কি হয়েছে? আয়রাত কিছু না বলে চলে যাবে, কিন্তু আব্রাহাম আবার আয়রাতের হাত ধরে টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। সেই প্রথম দিন কার মতো বোবা হলে নাকি বলবে তো কি হয়েছে? আই এম ফেয়ার্ড। চাকরি থেকে বের করে দিয়েছে আমায়। হয়েছে এবার? এবার সরুন তো। ভালো লাগছে না আমার, চিন্তায় মরে যাচ্ছি, সরুন। আয়রাত এই বলে রাগে সেখান থেকে চলে আসে। আব্রাহাম আর তাকে আটকায় না, তবে আব্রাহামের মাথায় রাগে তো আগুন হয়েছিল আগেই, আর এখন যেন রক্ত চড়ে গেল। মানে আয়রাতকে চাকরি থেকে বের করে দিয়েছে, এত বড় সাহস! কলিজাটা ঠিক কত বড় হয়েছে তা মাপতে হবে। আব্রাহাম চোখ মুখ শক্ত করে ফেলে, গ্লাসটা চোখে দিয়ে আয়রাতের হোটেলের দিকে যাওয়ার ধরে। যে আয়রাতকে চাকরি থেকে বের করেছে তাকে যে আব্রাহাম কি করে বসবে এখন? খুনই না করে ফেলে তাকে। এতই রাগ লাগছে আব্রাহামের যে সে নিজের চারদিকের কিছুই খেয়াল করছে না, শুধু নিজের মতো করে যাচ্ছে, আর চারদিকের মানুষ তাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। আয়রাতকে তার চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে বলে অবনীর মন মেজাজ সব খারাপ। আয়রাতকে ছাড়া কেমন একা একা লাগে। অবনী তার মুখটাকে বাংলা পাঁচের মতো বানিয়ে দিয়ে কাজ করছিল, কিন্তু তখনই কারো ভেতরে আসায় আওয়াজ পেয়ে সামনে তাকায়, দেখে যে আব্রাহাম। এই কয়েকদিনে অবনী এইটুকু তো বুঝেই গেছে যে আব্রাহাম এখানে আয়রাতের জন্যই আসে। তবে এখন তো আয়রাত নেই। অবনী তাকিয়ে আছে আব্রাহামের দিকে, আজ তার হাব ভাব কেমন একটু আলাদা লাগছে। অবনীকে দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম সোজা তার কাছে চলে যায়। অবনী, আয়রাত এসেছিল এখানে? জি স্যার, কিন্তু ওকে এখান থেকে কে বের করেছে? স্যার আসলে মানে, বলো। আসলে দিয়ার চাচ্চু আফজাল আঙ্কেল কিছু কাজের জন্যই বাইরে গিয়েছে, কিন্তু আয়রাত তো অসুস্থ ছিল, সে এখানে আসতে পারেনি 2 দিন। আর এই কথাটা আমি আঙ্কেলকে বলতে পারিনি তো। লতিফ স্যার যে ছিল উনি উনি আজ কোনো কথা না শুনে আয়রাতকে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন শালাকে আমি না কাঁচা খেয়ে ফেলি। মানে? কোথায় ওই লতিফ নাকি যেন? কোথায় ও? ও ও ও- ওই দিকে। অবনী তার হাতের ইশারাতে আব্রাহামকে দেখিয়ে দেয়। আব্রাহাম কিছু না বলেই ভারী ভারী কয়েক কদম ফেলে সেদিকে চলে যায়। আব্রাহামের যেতেই অবনী দেয় এক ভেটকি, তারপর আবার কাজে চলে যায়। আর আব্রাহাম কোনো প্রকার কোনো কথা না বলে সোজা এই লতিফের কেবিনে যায়। লতিফ একজন লোকের সাথে কথা বলছিল। এভাবে বিনা পারমিশনে কারো ভেতরে আসাতে তিনি ক্ষেপে যান, রেগে কিছু বলতে যাবেন, তার আগেই আব্রাহাম দ্রুত গিয়ে লতিফের কলার খামচে ধরে তাকে এক টানে চেয়ারে বসা থেকে দাঁড় করিয়ে ফেলে। এতক্ষণে লতিফ বুঝলো যে এটা আব্রাহাম। সে তো একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। লতিফ বলে উঠল, স্যার আপনি আপনি এখানে? হ্যাঁ এখানে তোর কলিজাটা মাপতে এসেছিলাম। তোর সাহস হয় কি করে আয়রাতকে চাকরি থেকে বের করার? স্যার সে আমাদের হোটেলের নিয়ম মানেনি স্যার। লতিফের এই কথা বলার আব্রাহাম তার গাল বরাবর সজোরে দেয় এক ঘুষি। এতে লতিফ বর্তমানে চোখে সর্ষে ফুল দেখছে। এই রইলো তোর নিয়ম। তুই কি বুঝবি যে একটা মেয়ে কম কষ্ট করে হোটেলে বা বাইরে কাজ করতে যায়? একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের এক আনা খরচ করবার আগে 1000বার ভাবতে হয়। শিখছিল আয়রাত, তাই আসেনি। ওকে এক্সপ্লেইন করার সুযোগটা তো দিতি নাকি? তোকে আমি এখন এই মুহূর্তের পথে নামিয়ে দিতে পারি, তোর কোনো ধারণা আছে? স্যার স্যার আমাকে মাফ করে দিন। আমার আমার বাসায় বউ বাচ্চা আছে স্যার। এর এর আর এমন হবে না। কি করতে হবে আমাকে শুধু একবার বলুন স্যার, কি করতে হবে? ফোন কর, ফোন কর, এক্ষুনি করবি। আব্রাহাম লতিফের কলার ছেড়ে দেয়। লতিফ প্রচুর ঘাবড়ে যাচ্ছে, ফোন হাতে নিয়ে বারবার কাঁপছে। খুব কষ্টে হাতে ফোন ধরে আয়রাতের নাম্বারে ফোন দেয়। আয়রাত তো পার্কে নদীর পাশে বসে রয়েছে মনমরা করে। বাড়ি গিয়ে যদি তার চাচিকে বলেছে যে চাকরি আর নেই, তাহলে ইন্নানিল্লাহ। আয়রাত চিন্তায় দুই হাত হাত দিয়ে মুখ চেপে দিয়েছে। তখনই আয়রাতের ফোন আসে। সে কিছুটা চমকে গিয়ে পাশে থাকা ফোনের স্ক্রিনে তাকায়। দেখে দেখে লতিফের নাম্বার থেকে ফোন এসেছে। আয়রাত কপাল কুঁচকে সেদিকে তাকায়।
এই লতিফ এখন ফোন দিচ্ছে কেন? এগুলো ভাবতে ভাবতে আয়রাত ফোন রিসিভ করে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো আয়রাত। জি। লতিফের ভয়ে গলা দিয়ে ঠিকঠাকভাবে আওয়াজই আসছে না। আব্রাহাম লতিফের সামনে দুই হাত ভাঁজ করে রাগের চোখে তার দিকেই তাকিয়ে আছে। ফোনের স্পিকার লাউডে রাখা। আয়রাত, তুমি তুমি হোটেলে এসো তো এখনই, জলদি। কিন্তু কেন? না মানে একটু কাজ ছিল তো, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। এখনই আসতে হবে? আমি বাঁচতে চাই মা, জলদি আসো। বাঁচতে চাই মানে? আচ্ছা আমি আসছি। এই বলে আয়রাত ফোন কেটে দেয়। তবে সে ভাবছে যে এই লতিফের আবার কি হলো। যাই হোক, আয়রাত উঠে গিয়ে হোটেলের দিকে হাঁটা ধরে। আর এই দিকে আব্রাহাম লতিফকে বলে, তো আয়রাত আসলে কি বলবি জানিস? জি জি স্যার, জানি জানি। হুম, শুধু মাফ চাবি, আর কিছু বলতে হবে না তোকে। মানে স্যার? মানে এই যে তোকে শুধু সবার সামনে আয়রাতের কাছে মাপ চেতে হবে, চাকরি ফেরত দিতে হবে, বাকিটা আমি বুঝবো। জি স্যার। আব্রাহাম বের হয়ে পড়ে। আব্রাহামের যেতেই লতিফ ধপ করে চেয়ারে বসে পড়ে। লতিফের কোটটাই সব এলোমেলো হয়ে গেছে। চোখে থাকা চশমাটাও খুলে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। আব্রাহাম বাইরে বের হয়ে পড়ে। আর অবনী শুধু একটু উকি দিয়ে দেখে। আব্রাহামের যাওয়ার প্রায় 15 মিনিট পর আয়রাত আসে। আয়রাতের আসতেই সবই একদম চুপ মেরে যায়। আয়রাত ব্যাপারটা খেয়াল করে। কেন এমন হলো? আয়রাত ভিতরে এসে একটা টেবিলে বসে। তখনই অবনী গিয়ে ধপ করে আয়রাতের পাশে বসে পড়ে। এই তুই কিছু জানিস? মানে আমাকে আবার কেন ডাকলো? কেন ডেকেছে তো তা জানি না, ওনার কাছ থেকেই জেনে নে। আয়রাত আর অবনীর কথা বলছিল তখনই লতিফ হুড়মুড়িয়ে খেয়ে আয়রাতের সামনে আসে। মানে একটা মাছকে পানির থেকে বের করে মাটির উপর রেখে দিলে যেমন ছটফট করে, ঠিক তেমনই অবস্থা এখন এই লতিফের। আয়রাত, এসেছো? জি স্যার, আপনি ডেকেছিলেন? আমাকে মাফ করে দাও, আই অ্যাম সরি। আসলে আমি বুঝিনি, তোমাকে বলার সুযোগটা দেওয়া আমার উচিত ছিল। মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, এই আমার বোঝা উচিত ছিল। সরি আয়রাত, আই অ্যাম সো সরি। এমনটা আর হবে না। আয়রাতের বুঝে আসছে না সে এই লতিফের হলো কি, দিনে দুপুরে ভূতের ধরেছে নাকি? এমন প্রলাপ কেন বকছে? না না স্যার, ঠিক আছে, ব্যাপার না, আমি কিছু মনে করিনি তো। আল্লাহ, বাইচে গেলাম। আসলে আব্রাহাম হোটেলের বাইরে যায়নি। সে একটা কিনারে টেবিলের মুখের উপর নিউজ পেপার নিয়ে বসে আছে আর লতিফের কাণ্ড দেখছে। নিউজ পেপার দিয়েছে যেন আয়রাত দেখতে না পারে। আর কেউ জানুক বা না জানুক, কিন্তু লতিফ জানে যে আব্রাহাম এখানেই রয়েছে। লতিফ আর কিছু বলতে যাবে তার আগে আব্রাহাম চোখ গরম করে তার দিকে তাকায়, যার মানে আর কিছু বলার দরকার নেই, বাড়তি প্যাচাল যেন কম পারে। তাই লতিফ মাথা নিচু করে চলে যায়। আয়রাতের এই মুহূর্তে কি পরিমাণ হাসি যে পাচ্ছে তা একমাত্র সে আর অবনীই জানে। অবনী তো হাসি আটকাতেই না পেরে অন্য দিকে ঘুরে মাথা চুলকাচ্ছে। আয়রাত মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছে। লতিফ চলে যায়। অবনী বলে উঠল, যাক বেটা, এতদিনে শিক্ষা হলো। আয়রাত বলল, হ্যাঁ, তবে আমি আবার এখানে আসবো কি না তা তো আর বলল না। আরে ধুর, বাদ দে তো। আচ্ছা শোন, আজ তাহলে আমি যাই, এখানে থাকার মুডটাও নষ্ট হয়ে গেছে, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, ভালোভাবে বাড়ি যাবি। আয়রাত অবনীকে বলে বাইরে এসে পড়ে। আর তখনই আব্রাহাম নিউজ পেপারটা টেবিলের উপর রেখে দিয়ে আয়রাতের পিছু পিছু চলে যায়। আয়রাত তো নিজের মন মতো করে যাচ্ছে। তখনই আব্রাহামের ডাক পড়ে, হেই বেবি গার্ল। এমন ডাকগুলো আব্রাহাম ছাড়া আয়রাতকে যেন আর কেউ ডাকে না বা ডাকবে না, তা এতদিনে আয়রাতের জানা হয়ে গিয়েছে। সে পেছনে ঘুরে দেখে আব্রাহাম তার দিকে আসছে। আপনি? হ্যাঁ আমি। এখানে কি করেন? তুমি যেখানে আমি সেখানে। হয়েছে, এবার বলুন এখানে কি করছেন? তোমার জন্য একটা অফার আছে। কি? একটা নতুন জবের। সত্যি? আমি মিথ্যা বলি না। আচ্ছা কি শুনি। অফিসে যাবে, দ্য ইন্ডাস্ট্রি অফ আব্রাহাম আহমেদ চৌধুরী। সেখানে গিয়ে আমার পিছু পিছু ঘুরবে, আমার ল্যাপটপ উঠাবে, আমার সকল ফাইলগুলো উঠাবে, আমি যে মিল্কের কফি খাই তা উঠাবে, আমার গাড়ির চাবি রাখবে, মাঝে মাঝে আমার জন্য খাবারও বানাবে। আব্রাহাম এগুলো বলছিল নিজের মন মতো, আর আয়রাত হাঁ করে তাকিয়ে তাকিয়ে এগুলো শুনছিল। কি? কি এটা? সহজ সরল কথায় আমার পার্সোনাল পিএ।
এটা বিয়ে? এটা এর রুটিন ছিল নাকি? নিজের ঘরের বইয়ের কোনটা? হ্যাঁ, চাইলে তাও বানাতে পারি। কি? রাজি তুমি? কখনোই না। এই বলে আয়রাত এক ঝটকা মেরে সেখান থেকে চলে আসতে নেয় আর আব্রাহাম হাত ধরে ফেলে। বেবি গার্ল, লিসেন, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি তোমাকে বলেছি। আর তুমি করবে? করব না আমি? ওহো, তাই না? তো যখন তোমার বাড়িতে জানবে যে তোমার চাকরি আর নেই, তোমার তখন কি হবে? আয়রাত হেঁটে সেখান থেকে চলে আসছিল, কিন্তু আব্রাহামের কথা শুনে আবার থেমে যায়। আসলে তো তার চাচি তো তার খরচ চালাবে না এখন। আয়রাত মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আর চুলগুলোতে হাত বুলাচ্ছে। আয়রাতের এখন মনটা চাইছে যে তার এই অতি সুন্দর সিল্কি সিল্কি চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। দেখো, এভাবে তাকিয়ে থেকো না তো, প্রেমে পড়ে যাবে। হয়েছে, থামুন। শোনো, এখনও তো আর চাকরি তুমি করবে না, তো ভেবে নাও। ওয়েট, আমি তো ভাবিনি। আচ্ছা, আপনি এখানে কি করছেন আর কেন এসেছেন? তোমাকে খুঁজতে। হুম, মতিগতি ভালো না আপনার। আমি আবার কি করলাম? এই লতিফ ব্যাটা ঘাড়তেরা। আর 1 মিনিটে এই যে মাত্রই লতিফ আমাকে সরি বলল, কোনো না কোনোভাবে এটার পিছনে আপনার হাত নয় তো? না না, একদম না। আমি খুব সোজা একটা মানুষ, আমি এমন করি না। এটা শোনার আগে আই উইশ আমি বয়রা হয়ে যেতাম। আপনি আর সোজা? ইয়া খোদা, কই তুমি? আব্রাহাম তখন বলল, অফার খালি নেই বেশি সময় অবধি কিন্তু, কারণ আমার বিয়ে হবার জন্য হাজারো মেয়ে রয়েছে। সো ভাবতে পারো। তো আপনি ওই হাজারো মেয়ের কাছে যান না, এখানে কি? এখানেই আমার সব। আর আমার হাজার লাগবে না, একটাই যথেষ্ট। সরি, আমি বিয়ে হব না। আজ বাড়ি যাও, তারপরে দিন এমনিতেই এসে পড়বে আমার কাছে। কিছু বললেন? না না, কিছু বলিনি। এই বলেই আয়রাত সেখান থেকে চলে যায় আর আব্রাহামও গাড়িতে করে চলে যায়। আয়রাত যাচ্ছে আর আব্রাহামের বলা কথাগুলো ভাবছে। আসলে তো বাড়িতে অনেক সমস্যা হবে এই চাকরি হারিয়ে ফেললে, খবর জানলে। আচ্ছা, যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, এই ভেবেই আয়রাত বাড়ি চলে যায়। আয়রাত বাড়ি যেতেই তার চাচি তার দিকে কড়া নজরে ফেলে। এখন বাড়িতে ইকবাল সাহেব নেই, কাজে গিয়েছেন। আয়রাত ভেবেছে যে যাই হোক, সে সব বলে দিয়ে তার চাচিকে, পরে কি হয় তা দেখা যাবে। আয়রাতের মুখটা শুকনো দেখে তার চাচি বলল, কিরে, মুখ এমন শুকনো কেন, কি হয়েছে? চাচি আসলে কি, চাচি, আমার চাকরিটা না চলে গিয়েছে। হ্যাঁ? কিভাবে কিভাবে গেল? কেন গেল? এমন কি করেছোস যে চাকরি চলে গেল? ওই তো আমি 2 দিন যাইনি তাই। ঢং করস? কি এমন হয়েছিল যে যাস নাই? সামান্য জ্বরই তো এসেছিল, তাই 2 দিন যাবি না? এখন এখন কি হবে? তোর যে খরচ, এগুলো কে চালাবে? আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করেই নিব, তোমাদের ভাবতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়, আর বোঝা বয়ে বেড়াতে পারবো না। আয়রা তার কিছুই বলল না। আয়রাত রুমে চলে যায় আর চাচি রান্নাঘরে। আয়রাত যে এগুলো শুনবে তা তার আগে থেকেই জানা ছিল। কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে তার চাচির এই কথা শুনে, আর একদিকে আব্রাহামের কথা। মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়রা তো কিছু সময়ের জন্য ভেবেই নিল যে সে কি আসলে আব্রাহামের বিয়ে হবে? যদি না হয় তাহলে এখানে তার চাচি তার জীবন তেজপাতা বানিয়ে ফেলবে, আর যদি হয় তাহলে আব্রাহাম তার মাথা খেয়ে ফেলবে। কি যে করবে এগুলি ভাবছিল, তখনই দিয়ার ফোন আসে। হ্যালো, কিরে, শুনলাম হোটেলে নাকি তো কি ঝামেলা হয়েছে? আরে না, কোনো ঝামেলা হয়নি, শুধু আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। কি? কিন্তু কেন? আর কে দিল? লতিফ। এই শালা উগান্ডা। চাচ্ছিও যাবে পরশুদিন হোটেলে, তখন একটা খবর করমু তারা। না বইন, থাক, এমনি তো অনেক বাস খাইছি। মানে? আব্রাহাম কিছু একটা করেছে হয়তো, আমার ওর উপরে সন্দেহ হয়। আয় হায়, কুসকুস, হ্যাঁ। এই চুপ কর তো, এমনিতে কি করব কি কি না করব ভাবতেই পারছি না, আর উনি আসছেন কুসকুস হ্যাঁ নিয়ে। শোন, কাল ভার্সিটি আছে, আসিস। আচ্ছা। আব্রাহাম বলল, এই এদিকে, হ্যাঁ এইদিকে রাখো, কেউ পর্দা সরাবে না, সাবধানে সেখানে রাখো, তারপরে আমি করে নিতে পারবো। ইলা বলল, কিরে, এটা কি?
দাদি তা পরেই বুঝবে যে এটা কি, এখন না, এখন আগে আমাকে সব ঠিক করতে দাও। আব্রাহাম আজ অফিসে যায়নি, বাড়িতেই রয়েছে, একদম সিম্পল গেটআপে। মানে সচরাচর যেমন সবাই বাসা থাকে আর কি, প্যান্ট টি শার্ট, তবুও কম হ্যান্ডসাম লাগছে না। হাতের মাসেলসগুলো বেশ ফুলে ফুলে রয়েছে। আর তখন আর এখন এনেছে ইয়া বড় একটা জিনিস যা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। বাড়ির কিছু স্টাফদের সাহায্যে সেটা আব্রাহাম তার রুমে নিয়ে এসেছে। সাদা ধবধবে পর্দা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, কাউকে এক ফোঁটাও দেখতে দিচ্ছে না। আব্রাহাম যদি দাদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের নাতির কাণ্ড দেখছে। কাজ শেষ, সব স্টাফরা বাইরে চলে যায়। ইলা বেগম বলে উঠলেন, আচ্ছা এখন তো বলবি যে এতে কি রয়েছে, দেখতে তো দিবি? হ্যাঁ দিব তো। তার দাদিকে জড়িয়ে ধরে। তাহলে দেখা। আব্রাহাম পর্দার সাইডে একটু সুতা বাঁধা ছিল, তা ধরে টান দেয়, আর সাদা পর্দাটা ঢেউয়ের ন্যায় দোলা খেতে খেতে নিচে নেমে আসে। আর যা দেখার যায় অবশ্যই তাতে ইলা অবাক হয়, কিন্তু আব্রাহাম তির্যক নয়নে তাকিয়ে আছে। আর আব্রাহাম যেন দুই চোখ ভরে দেখছে। হ্যাঁ, সেটা আর কিছু না, বরং আয়রাতের ছবি। বিশাল বড় এক ছবি, জল রঙের মাধ্যমে আঁকা এটা। আয়রাতের অতি মাত্রায় হাস্যজ্জ্বল একটা একটা পেইন্টিং। দেখে যেন মনে হয় যে কেউ নিজের সব মাধুর্যতা, সব ভালোবাসা আর অনেক বেশি যত্ন দিয়ে বানিয়েছে। ইলা আব্রাহামের দিকে তাকায়, দেখে যে আব্রাহাম এমনভাবে তাকিয়ে আছে যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। এখন তার মুখে যে এক ঝলক দেখা যাচ্ছে ইলার মধ্যে, এমন কিছুটা সে এর আগের কখনো দেখেছিল কিনা বলে মনে করতে পারবে না। ইলা বেগম বলে উঠলেন, কে এই? দাদি, ও আয়রাত। ভালোবাসিস? আব্রাহাম এবার তার দাদির দিকে ঘুরে তাকায়। দাদি, আমি আসলে জানি না যে একে ঠিক কি বলে। আমি নাম কি এই অনুভূতি? আমি জানি না ভালোবাসা নাকি এটা তার থেকেও অনেক বেশি কিছু। আর কখনোই কারো জন্য আমার ভেতরে এমন কিছু হয়নি। আমি জানি না কিছু। আমি শুধু এইটুকু জানি যে আয়রাত আমার কাছেই থাকুক, আমার পাশে থাকুক, আমাকে ছেড়ে না যাক। বুঝলাম। দাদি, এটাকে না আমি ঠিক আমার বেডের সামনে রাখবো, বুঝলে? যেন প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি সোজা ওর ছবিটাই দেখতে পাই। আব্রাহামের কথা শুনে তার দাদি হেসে দেয়। বেশ বুঝতে পারছেন যে তার নাতিন প্রেমের পাগল হয়ে গিয়েছে। তবে এই ভেবে তার দাদি একটু শান্তি পায় যে যদি এই আয়রাতের জন্য আব্রাহাম একটু তার রাগটাকে কন্ট্রোল করতে পারে। সামনে তাকিয়ে দেখে আব্রাহাম অলরেডি ছবি সেট করার কাজে লেগে পড়েছে। এভাবেই সেই দিন গেল। আয়রাত, তার চাচা চাচি, রনিত সবাই ডাইনিং টেবিলের উপর বসেছিল, কিন্তু আয়রাত খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে। তা দেখে আয়রাতের চাচা ইকবাল বলে ওঠে, কি রে আয়রাত, কি হয়েছে, খাচ্ছিস না কেন? আসলে চা খাবে কিভাবে? খাওয়ার মুখ রেখেছে নাকি ও? মানে কি হয়েছে? তা তোমার গুণধর ভাগ্নিকেই জিজ্ঞেস করো না। হ্যাঁ রে আয়রাত, কি হয়েছে বল দেখি। মানে চাচ্চু, আসলে আমার হোটেলের চাকরিটা চলে গিয়েছে। কি, কিভাবে, মানে কি? এই তো 2 দিন যাইনি কাজে। আর এই জন্যই তো একটা 5 স্টার হোটেলের রুলসগুলো কেমন হয় জানোই তো। তাই বলে চাকরি গায়েব? চাচ্চু, আমি আরেকটা চাকরি খোঁজ করছি। ব্যাপারটা সেটা না, তোকে কাজ করতে যেতে হবে না। কলি বেগম বলে উঠলেন, না যেতে হবে না তো ওর ওই সব বাড়তি খরচ কে সামলাবে? কলির এই কথাগুলো গতকাল থেকে শুনতে শুনতে কানগুলো যেন আয়রাতের ঝালাপালা হয়ে গেল। রাগও লাগছে ভীষণ। এবার আর আয়রাত থাকতে না পেরে রাগে খাবার ছেড়ে টেবিল থেকে উঠেই পড়ল। ভাবতে হবে তোমাদের কাউকে। আমি আগামীকাল থেকেই আরেকটা কাজে জয়েন করছি, কিন্তু চিন্তা করো না, টাকার বোঝা হব না আমি তোমাদের কাছে। এই বলে আয়রাত চলে যায়। চোখ দুটো দিয়ে কখন যে পানির পড়ে গেছে নিজেই বুঝতে পারছে না। আয়রাতের চলে যাবার পর ইকবাল সাহেবও উঠে পড়েন। খাওয়ার রুচিটাই যেন মরে গেছে।
আয়রাত নিজের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে এসেছে। হোটেল তো আর নেই, তবে ভার্সিটি আছে, সেখানে যেতে হবে। রাগে কোনো রিক্সা অবধি নেয়নি, হেঁটেই চলে এসেছে এত রাস্তা। ভার্সিটির সামনে এসে দেখে দিয়া বাড়িতে দাঁড়িয়ে আছে। কে, এই এত গরমের মাঝে হেঁটে এলে যে? রাগে মাথা ফেটে যাচ্ছে। শোন, আমি না বাড়িতেই আর থাকবো না, পালিয়ে যাব। কি? কার সাথে পালাবি? আমায় বলিস, ওকে? হেল্প লাগলে বলিস। দিয়া, আচ্ছা সরি সরি সরি, কুল বেবি কুল। আরে দেখ না, কাল চাকরি গিয়েছে আর আজ থেকে আমার চাচির খোটা শুরু। আমি কি করব এখন বল? শোন, আমি চাচুকে বলেছি, বুঝেছিস? এই লতিফকে আচ্ছা মতো বকেছে আমার সামনেই। তোর সাথে কিছু কথা হচ্ছিল। বল না। একটা অপশন আছে আমার কাছে। দিয়া বলল, কি? আয়রাত বলল, আব্রাহাম চৌধুরী আমাকে ওনার পার্সোনাল পিএ হবার অফার দিয়েছে। দিয়া তার ওয়াটার পর থেকে পানি খাচ্ছিল। আয়রাতের কথা শুনে তার পানি একদম নাকে মুখে উঠে যায়। কাশতে কাশতে শেষ। আয়রাত আস্তে আস্তে দিয়ার পিঠে চাপড় দিচ্ছে। ধুর, কি যে করিস না, আস্তে দেখে শুনে খাবি তো। হুম। আব্রাহাম চৌধুরী নিজে মানে দি আব্রাহাম আহমেদ চৌধুরী তোকে নিজে থেকে অফার করেছে নিজের পিএ হবার জন্য। হ্যাঁ। জীবনে আর কি লাগে রে? আব্রাহাম চৌধুরীর পার্সোনাল পিএ? এই তুই কি বলেছিস? না বলে দিয়েছি। আয়রাতের কথা শুনে দিয়া তার মাথায় দেয় এক বাড়ি, হাতে থাকা সেই ওয়াটারের পট দিয়ে। তোর মতো গাধা আমি আগে দেখিনি, এমন একটা অফার ফেরত দেয় বলদ। আর উনি নিজে তোকে বলেছেন, তুই ভাবতে পারছিস? আরও, তুই কি মাথা মোটা রে? এই শোন না, তুই রাজি না থাকলে আমাকে বল, আমি এক পায়ে খাড়া। এই চুপ কর, ক্লাসে চল, যা। আয়রাত আর দিয়া ক্লাসে চলে গেল। ক্লাস তো চলছে, কিন্তু আয়রাত এক হাত মাথায় সাইডে ঠেকিয়ে চিন্তায় মগ্ন। কি করবে কি না করবে ভেবে পায় না। বাড়িতে যে অবস্থা। আচ্ছা, আয়রাত কি উচিত আব্রাহামের বিয়ে হওয়া? কোনো কিছুতেই মন বসাতে পারছে না। দিয়া তার পাশে তাকিয়ে দেখে আয়রাত চিন্তায় সাগরে ভাসছে। তা দেখে দিয়া এক ধাক্কা দেয়। আয়রাত কল্পনা থেকে বাস্তবে আসে। দিয়া বলল, কিরে, কোথায় হারিয়ে গিয়েছিস? আয়রাত বলল, না রে, ভাবছি যে আসলে কি করব। শোন, কোনো কাজই ছোট বড় হয় না, সব কাজ সমান। আমি তোর অবস্থাটা বুঝি, এখন উপায় নেই, রাজি হয়ে যা আব্রাহামের স্যারের অফারে। সত্যি? হ্যাঁ। আর এইসব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলতো। আয়রাত আর দিয়া ক্লাসে মনোযোগ দেয়। 2-3টা ক্লাস হয়েই ভার্সিটি শেষ হয়ে যায়। তবে আজ আব্রাহাম আয়রাতের ভার্সিটিতে আসেনি। অফিসে কাজের চাপ ছিল অনেক, বেশ কিছু ফাইল পেন্ডিং, সেগুলো চেক আউট করতে হয়েছে। সব ঝামেলাতেই আব্রাহাম আয়রাতের ভার্সিটিতে যেতে পারেনি, যার ফলে তার মেজাজ চরম এখন। আর ওদিকে ভার্সিটির বাইরে দিয়া আয়রাতকে আঁকড়ে ধরে ফুচকা খাওয়ার জন্য ইচ্ছে মতো ঝাল দিয়ে গপাগপ খাচ্ছে ফুচকা। দিয়ার ঝালের চোটে নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। তবে আয়রাতের কিছুই হয়নি, কারণ সে বেশ ঝাল খাবার খায়। দিয়ার অবস্থা দেখে আয়রাত হাসতে হাসতে শেষ। আয়রাত বলল, এই জানো, আর একটু খাও না ফুচকা। এই সিরি, যা তো এখান থেকে, আমি মরি আমার জ্বালায়। আল্লাহ! দিয়ার প্রচণ্ড ঝাল লেগেছে। আয়রাত অবস্থা বেগতিক দেখে দৌড়ে গিয়ে পাশের এক দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসে। দিয়ার সামনে এগিয়ে দিতে দিয়া খাবলে মেরে নিয়ে নেয়। আইসক্রিমটা খেয়ে যেন এবার কিছুটা শান্ত হয়। দিয়া আয়রাতের দিকে তাকায়, দেখে যে আয়রাতের আগের মতোই গিলছে এই ঝালওয়ালা ফুচকা। তুই কি মানুষ বইন? দেখে কি ডাইনোসর লাগে? এত ঝাল কেমনে খাস? খাইতে দে, চুপ কর। তারা দুজনে খাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা গাড়ি এসে আয়রাতের ভার্সিটির সামনে থামে। বেশ জোরে ব্রেক কষে। আয়রাত আর দিয়া সেদিকে তাকায়। দেখে তো বেশ একটা
ভাবওয়ালা লাগছে। কিছুক্ষণ পরে একটা ছেলে নেমে আসে গাড়ি থেকে। আয়রাত মুখ ফুচকা পড়তেই সেদিকে একটু তাকায়, আর দিয়া তো তাকিয়েই আছে। গাড়ি থেকে নেমে ছেলেটা অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। হঠাৎ করে এই দিকে তাকায়, সাদা কালারের প্যান্ট আর ব্রাউন কালারের শার্ট পরে আছে, উপরে সফট ব্লু কালারের কোট। আয়রাত কপাল কুঁচকে তাকিয়ে থাকে। সেই ছেলেটা তার চোখ থেকে চশমা খুলে একবার আয়রাতের দিকে তাকিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়। ছেলেটার চাহনির ধরন কেমন যেন একটু আলাদা ছিল। ছেলেটার ভার্সিটির ভেতরে যেতেই দিয়া বলে ওঠে, কিরে, খাওয়া হলো তোর? খাওয়া তো হয়েছে, কিন্তু এই এই কে ছিল রে? এর আগে তো কখনো দেখিনি। আমিও তো দেখিনি, কি জানি কে ছিল। আচ্ছা যাই হোক, বাদ দে, চল। অবশেষে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। দিয়া চলে গেছে, কিন্তু আয়রাত রিকশার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে আব্রাহাম আসে বাইক নিয়ে সাই করে। আয়রাত একটু পিছিয়ে যায়। হেই বেবি গার্ল, কী করছো? ভার্সিটির সামনে মানুষ কি করে? আচ্ছা যাই হোক, উঠে পড়ো। কোথায় উঠবো? বাইকে। আমি আপনার সাথে কেন যাব? এখন কি ভালোভাবে যাবে, নাকি আমি উল্টা পাল্টা কিছু একটা করে বসবো? দেখুন, রাস্তার মাঝখানে প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না। প্লিজ যান এখান থেকে। আয়রাত উঠতে বলেছি তোমাকে। চোখ চোখ গরম করে আব্রাহাম বলল, না, যাব না আমি। আয়রাত যাচ্ছে না দেখে আব্রাহাম নিজে আয়রাতের হাত ধরে একরকম জোর করেই বাইকে বসিয়ে দেয়। আয়রাত আব্রাহামের বাইকের পেছনে বসে আছে। ধরে বসো, নয়তো পড়ে যাবে। ধরতে পারবো না। ওকে, না ধরলে। এই বলে আব্রাহাম বাইক ইচ্ছে করেই জোরে স্টার্ট দেয়। আয়রাত পড়ে যেতে ধরলে তার হাতগুলো আপনা আপনি আব্রাহামের জ্যাকেটে খামচে ধরে। আব্রাহাম বাইকের ফ্লোট গ্লাসের আয়রাতের এমন ভয়ার্ত ফেস দেখছে আর বাঁকা হাসছে। বুঝলে তো, ঘি সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এই বলেই আব্রাহাম বাইক নিয়ে চলে যায়, কিন্তু কেউ একজন তাদের দিকে এক শকুন নজরে তাকিয়ে আছে, যেন আব্রাহাম আর আয়রাতকে সহ্য করতে পারছে না। আব্রাহাম আর আয়রাত যাচ্ছে, তখনই আব্রাহাম বলে ওঠে, তো কি ভাবলে? কিসের কি ভাবলাম? আমার বিয়ে। আয়রাত কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আমি রাজি। সিরিয়াসলি? হ্যাঁ। 10টা থেকে অফিসে এসে পড়ো কাল, ম্যানেজার সব বুঝিয়ে দিবে তোমায়। এই কথা বলি শেষ। তারপর আব্রাহাম আর আয়রাতের মাঝে কোনো কথা হয় না। আব্রাহাম আয়রাতের তার বাড়ির সামনে নামিয়ে দেয়। আয়রাত নেমে সোজা বাড়ি চলে যায়। আব্রাহামও বাড়ি চলে যায়। তবে বাড়ি যেতেই আব্রাহামের মাথা গরম হয়ে যায়। ইলা বেগম ড্রয়িং রুমে বসেছিল। আব্রাহাম এসে পাশেই বসে। আব্রাহাম, বলো দাদি। ও এসে গেছে। আব্রাহাম সোফাতে বসে ফোন ঘাঁটছিল, কিন্তু তার দাদির কথা শুনে কপাল কুঁচকায়। কে এসেছে? রায়হান। হ্যাঁ ভালো, তোমার নাতিন এসেছে। এখন কি তুমি তার কাছে যেতে চাইছো? এভাবে কেন বলছিস সোনা? রাগিস না। দাদি, আমি রাগি না। তুমি জানো যে আমি তোমার সাথে রাগ করতে পারবো না। তবে ভালো হবে যদি তুমি ওই রায়হানের কথা আমার সামনে না বলো তো। তোরই তো আপন জন হয় নাকি? হুম হুম হুম। আসলে দাদি, আমার আপন ওই রায়হান। হায়, ছেড়ে দাও দাদি। আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই। এই রায়হানের কথা শুনলে আব্রাহামের রক্ত গরম হয়ে যায়। আব্রাহাম সেখানে আর বসে থাকতে না পেরেই নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নিজের জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেলে। শার্টের হাতাগুলো ফোল্ড করে নেয়। রাগে হাতের রগগুলো ফুলে উঠেছে। আব্রাহামের জীবনে যদি কাটা বলতে কোনো শব্দ থাকে, তাহলে এই রায়হান। এখন প্রশ্ন হলো, এই রায়হানটা আবার কে? এদিকে আব্রাহামের দাদি পড়ে যায় আরেক চিন্তায়। এখন এই আব্রাহাম আর এই রায়হানের মাঝে আবার দ্বন্দ্ব বেঁধে না গেলেই হয়েছে।